আর একটি সুন্দর দিনের আগমন। মনটা ফুরফুরে। কাল রাতের পর আমি আর রুদ্রকে দেখি নাই। হয়তো সে কথা রেখেছে। সকাল সকাল মুন্থা আপুর শ্বশুর বাড়ি থেকে আসতে চেয়েছিলাম, তবে তারা কোনো মতে সকালবেলা আসতে দিবে না। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। ইস, সমুদ্র ভাইয়াকে কতক্ষণ ধরে দেখি না। সকাল থেকে একবারও কল দিল না, না দিল কোনো মেসেজ। লোকটি এমন কেন? বিকেল থেকে তাকে খুঁজছি, কিন্তু সে বাসায় নেই। বাড়িতে আসার পর থেকেই সবার মধ্যে টুকটাক একটা শোরগোল দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা কি সেটাই বুঝে উঠতে পারছি না। কেউ কিছুই বলছে না, যে যার মতো বাড়ির বাইরে যাচ্ছে, এটা সেটা কত কিছু করছে। মুন্থা আপু তার বরের মধ্যেও একটা উত্তেজনা কাজ করছে। কি অদ্ভুত! লোকটা ২ দিনে আত্মীয়, কিন্তু সেও জানে। একমাত্র আমিই জানি না। মুখটা একটু ভার করে ড্রয়িং রুমে সোফায় বসে আছি। হঠাৎ করে সকিনা আমার পাশে এসে বসলো। আমাকে দেখে বলল, "কি গো এমপির বউ, আজ তো তোমার খুশিতে ৪ পায়ে লাফানোর কথা। মন ভার করে বসে আছো কেন?" আমি ঠোঁট উল্টে বললাম, "আমি তো জানি না বাসায় কিসের শোরগোল হচ্ছে। কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না।" সকিনা খিলখিলে হেসে উঠল, বলল, "সকাল এমপি সাহেব মানা করেছেন তোমারে কইতে, তাই কেউ কইতেছে না। তবে তোমার এই অবস্থা দেখতে আমার কষ্ট হচ্ছে। শোনো, কাল এমপির জন্মদিন। সবাই তাকে সারপ্রাইজ, না না, সারপ্রাইজ, দ্যাট কি যেন, সারপ্রাইজ, সকিনা হেডাই কইব কি, কাল ওনার জন্মদিন আর আমি ভুলে গিয়েছিলাম। ইস রে, কত বড় শয়তান মার্কা বেটা মানুষ। কাল কল দিয়ে বলে বলবো না। আমি দ্রুত সোফা থেকে উঠে গেলাম। সকিনার সাথে কথা না বাড়িয়ে দৌড় দিলাম নিজের রুমের দিকে। সকিনা আমার দৌড় দেখে আবার খিলখিল করে হেসে সোফায় লুটোপুটি খাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে এক লগ্ন পেরিয়ে গেল। আমি ভেবেই পাচ্ছি না কি গিফট দেব। এদিকে আমি বারবার শাহিন ভাইয়া আর নাজিম ভাইয়ার ঘরে উকি দিচ্ছি, কিন্তু তাদের কোনো হদিস নেই। ফোন দিলাম, একজনও ফোন ও কল যাচ্ছে না। গেল কই তারা? উফ, আর ভালো লাগছে না। কাজের সময় একজনকেও পাচ্ছি না। কতটা দরকার আমার তাদের। সমুদ্র ভাইয়ার জন্য কিছু গিফট কিনতে হবে। উনি আমাকে আমার জন্মদিনে একটা লকেট উপহার দিয়েছে। লগ্নে পর লগ্ন পেরিয়ে গেল, আমি ঠিক করতে পারলাম না তার জন্য কি গিফট নিব। আর এদিকে আমার ভাইও, নাজিম ভাইয়াও এলো না। আমার শপিং মলে যাওয়াও হলো না। এমন নয় যে আমি একা যেতে পারবো না, কিন্তু আমার কাছে খুবই কম টাকা আছে। তাছাড়া এমন সন্ধ্যা রাতে আমাকে একা মা চাচিরা বেরো হতে দিবে না। মুখ ভার করে বিছানায় বসে রইলাম। ঠিক কি বলে, যখন সময় থাকে না তখন চারদিক থেকে ফুরিয়ে যায়। ঘড়ির কাঁটা ঠিক 11:45। 12টা বাজবে আরো 15 মিনিট আছে। সমুদ্র ভাইয়া বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে। তার সাথে সাথে আমার শয়তান মার্কা ভাই এবং নাজিম ভাইও, সবগুলো এক গোয়ালের গরু। সমুদ্র ভাইয়া চেলা। চুপচাপ বসে আছি, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছি। এর মধ্যেই দরজায় টোকা পড়ল সকিনা কণ্ঠে, "কিরে এমপির বউ, বের হও না কেন? সবাই তো ছাদে গেছে, তোমাকেও যেতে বলছে।" আমি দরজাটা দ্রুত খুলে দিলাম। সকিনাকে দেখে বললাম, "আজ তুই যাস নাই এখনো এই বাড়িতে?" সকিনা, এমপির জন্মদিন, আমি না থাকলেও হয় নাকি? হুম, এমন একটা ভাব নিয়ে গেল যেন সমুদ্র ভাইয়া না তার জন্মদিন। আমি মুচকি হাসলাম, একটু পরিপাটি হয়ে ছাদের দিকে গেলাম। ছাদে উঠতে অবাক হয়ে গেলাম। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। একদম অন্যরকম একটা মহল ফুটে উঠেছে। ছাদে সবাই আছে, সবার হাতেই এই টুকটাকি গিফট প্যাকেট। একমাত্র আমার হাতটাই খালি। ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে। আমি সবার সাথে ছাদে গিয়ে দাঁড়ালাম। সমুদ্র ভাইয়া আমার পরপরই ছাদে এলো। তিনি আসতেই তার উপর লাইট ফোকাস পড়ল, সাথে গোলাপ ফুলের পাপড়ি। ইস, কি অন্যরকম একটা মহল! সমুদ্র ভাইয়াকে খুব সুন্দর লাগছে। সাদা একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। পরিপাটি নেই একদমই। চুলগুলো এলোমেলো, দাড়ি এলোমেলো, ঠোঁটে হালকা মিষ্টি একটা হাসি। তাকে এই মুহূর্তে আমার কাছে অন্যরকম লাগছে, খুবই মায়াময়, অপূর্ব লাগছে। সমুদ্র ভাইয়ার নজর আমার উপর পড়তে আমি চোখ নামিয়ে নিলাম। সমুদ্র ভাইয়া সবার
মাঝে এগিয়ে এলো। আমি ছোট চাচির একটা 2 পাউন্ড কেক নিয়ে এগিয়ে এলো। ঘড়ির কাঁটায় 12টা। সমুদ্র ভাইয়া কেক কাটলো। সবাই হাততালি দিয়ে উঠলো। তাদের বার্থডে উইশ করলো। আমিও সবার সাথে বার্থডে উইশ করলাম। একে একে সবাই তাকে গিফট দিচ্ছে। সবার গিফট দেওয়া শেষ। সমুদ্র ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি যে গিফট জোগাড় করতে পারিনি। এখন কি করি? আমি মাথা নিচু করেই মিনমিনিয়ে বললাম, আপনার গিফট আমি কাল দিব। সবাই তো আজকে দিল। আমি একটু ব্যতিক্রমভাবে কাল দিব বলেই আমার কাছে থাকা চকলেট 2টা এগিয়ে দিলাম। আবার বললাম, এগুলো নেন। এগুলো আপনার টেম্পোরারি গিফট। আমার কথা শেষ হতেই এই মহলে হাসির রোল পড়ে গেল। খুবই লজ্জা লাগছে। আজ তার জন্মদিন, অথচ আমি সবার শেষে জেনেও কিছুই দিতে পারিনি। আমার মাথা নিচু করেই সমুদ্র ভাইয়া নিরসল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বলল, আমি এগুলো টেম্পোরারি গিফট আইটেম চাই না। আমি আমার উপযুক্ত গিফটে চাই। দে বলে হাত বাড়িয়ে দিল। আর যদি না দিতে পারিস তাহলে আমি নিজের দায়িত্বে নিয়ে নিব। তখন আবার কিছু বলতে পারবি না বলে বাঁকা হাসি দিল। আমি মুখ ভার করে বললাম, আমি এখন কোথায় থেকে একটি গিফট দিব? আপনার কাছে কি এমন নেই? সবার আছে। কিছু বলার আগে সমুদ্র ভাই আমাকে সবার সামনে পাজা কোলে করে তুলে নিল। ওনার এহম কাণ্ডে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। উনি আমাকে কোলে নিয়েই বলেন, সবাইকে ধন্যবাদ সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক ক্লান্ত আমি। ঘুম পেয়েছে। চলো বউ, আজ থেকে কোলবালিশ বাদ। উপোস ভাঙচুর করতে হবে। তাছাড়া আমার জন্মদিনে তো গিফট দেওয়া বাকি আছে। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? আমি এবার সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, তার সাথে শরীর প্রতিক্রিয়াও। উনি বাড়ির বড়দের সামনে এগুলো কি বলছেন? হায় হায়, এই লোকটি কি একটুও লজ্জা নেই নাকি? বাবা মা আছে, অন্য বড়রাও আছে, অথচ সবার সামনে খোলামেলা কথা বলছে। বাড়ির বড়রা দ্রুত একটি সেটা বলে মহল ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। আমি একটু ছোটার জন্য দস্তাদস্তি করুন। সমুদ্র ভাইয়া তার সেই বিখ্যাত ডায়লগটা ছাড়লো। বলল, দেখো মেয়ে, আমি কিন্তু ঋণ রাখতে পছন্দ করি না, তাই শোধ করার সময় এসেছে। আমি ছেড়ে দিলে মাজা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি ভয়ে নড়াচড়া বন্ধ করে দিলাম। সমুদ্র ভাই এবার জোরে গলায় বলল, আম্মা আব্বা শ্বশুর শাশুড়ি ওরফে মেজর চাচা চাচা দোয়া করবেন। যুদ্ধে নামছি আজ থেকে। তোমাদের নাতি নাতনির মুখ এই বছরের মধ্যেই দেখতে পাবে। এটা বলেই সে আমাকে নিয়ে হাঁটা শুরু করল। বড় চাচা সমুদ্র ভাইয়ের কাণ্ডে ক্ষেপে গেছে। সমুদ্র ভাইকে ইচ্ছে মতো বকাঝকা করছে। এদিকে সমুদ্র ভাইয়া তার কাজে ব্যস্ত, যেন একটু আগে কিছু হয়নি। দুধভাত। সমুদ্র ভাইয়া তার রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। লাইটটা অন করতেই আমি চমকে উঠলাম। সম্পূর্ণ ঘরটি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এ মা, এটা কখন করা হলো? ছাদে কখন সাজানো হয়েছে তাও জানলাম না। এ ঘর কখন সাজানো হয়েছে তাও বলতে পারলাম না। একটু আলাপও পেলাম না। আমি সমুদ্র ভাইয়ের মুখের দিকে তাকালাম। তার ঠোঁটে বাঁকা দুষ্ট হাসি। আমাকে বিছানায় বসিয়ে দিল। তিনি পাশে বসলেন। বললেন, চড়ুই, আমি ক্ষুধার্ত। আজ 32 বছর, না না, আজ থেকে 33 বছর ধরে। তুই কি রাজি? অবশ্যই। তুই রাজি না হলে আজ আমাদের উপোস ভাঙচুর করতেই হবে। আমার বাচ্চাদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। ওনার কথা শুনে আমি চমকে 2 ইঞ্চি দূরে সরে গেলাম। এমনিতেও তো লজ্জা লাগছে। তাকে বাধা দেওয়ার কোনো উপায়ই আমার নেই। তাছাড়া এখন এগুলো তার হক, তার অধিকার। আজ হোক বা কাল আমাকে তাকে দিতেই হবে। তাও বললাম, এটা কি চাওয়ার ছিল? আপনি এক প্রকার সোজাসাপটা থ্রেট। চাই মানে চাই। তুমি চাইলেও ও আমার, না চাইলেও আমার। সমুদ্র হো হো করে হেসে উঠল। বিছানা ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলোর উপর শুয়ে পড়ল। বলল, এই তুই যা ভাবিস, তবে পৃথিবী, আমার বাচ্চাদের পৃথিবী দেখার সময় পিছিয়ে যাচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না বাবার ডাক শোনার। বুঝলি চড়ুই বউ, আমি বড় আদর্শবান পিতা। বাচ্চাদের পৃথিবীতে আনার জন্য লুঙ্গি কপালে বেঁধে যুদ্ধে নামতে হয়। হ্যাঁ, এই লোক বলে কি? আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে তার দিকে টান দিল। আমি তার বুকের উপর পড়লাম। সে আমার কোমর জড়িয়ে ধর, ঠোঁটে গভীর একটি চুম্বন করলো। কানে ফিসফিসে বলল, জন্মদিন উপলক্ষে আমার গিফটটা আমি তোমাকে চাই চুড়ি। নিঃশ্বাস গভীর, উষ্ণ শ্বাস। এর থেকে ভালো করে বেস্ট কিপার কোথায় পাবো?
তুমি কি আমার রংমহলের আবদ্ধ চড়ুই পাখি হতে প্রস্তুত? আমি তার ছোঁয়া গুটিয়ে গেছি। এমনিতেই তিনি আমার কাছে আসলে আমি মাতাল হয়ে যাই। এক অদ্ভুত নেশা কাজ করে। তার স্পর্শ আর গভীর থেকে গভীরতর ভাবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি। জানি না, তবে আমি সায় হিসাবে তার ঠোঁটে হালকা একটা পরশ এঁকে দিলাম। তিনি সম্মতির ছোঁয়া আর আহ্বান পেতেই সম্পূর্ণভাবে অন্য এক ব্যক্তি পরিণত হলো। চাওয়া পাওয়া না পাওয়া মাঝে অন্য এক রাতের সাথ হলো। সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। একটু নড়েচড়ে উঠে নিজেকে আবদ্ধ অনুভব করছি। মনে হচ্ছে কেউ আমাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। ছেড়ে দিলেই হয়তো ফুরফুরি হয়ে উড়ে যাবে। এত কিছুর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ অনুভব করছি। মনে যাচ্ছে এরকম করে আরো কিছুক্ষণ শুয়ে থাকি আর এই মিষ্টি ঘ্রাণটা অনুভব করি। তবুও অবচেতন মন যা বলে আমার সদাচর তাই করি। রাতের ঘটনাটি মনে পড়তে টপ করে চোখ খুলে ফেললাম। এপাশ ওপাশ তাকালাম, শুধু সাদা চাদরটা দেখতে পেলাম। ভালো করে নিজের দিকে তাকালাম, অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়লাম। সমুদ্র ভাই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মানুষ মনে হয় কোলবালিশকে এমন জড়িয়ে ধরে শুয়ে থাকে না, যেমনটা উনি আমাকে জড়িয়ে ধরে আছে। তিনি এখনো ঘুমিয়ে আছেন। খোলা উন্মুক্ত লোম যুক্ত বুক না চাইলেও আমার দৃষ্টি আকর্ষণ করলো। আমি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলাম না। টুপ করে একটা চুমু খেয়ে নিলাম। লোমগুলো থেকে নাক দিয়ে সেই তাজা তাজা মিষ্টি ঘ্রাণ। অনেকক্ষণ যাবৎ উনি ধরে রেখেছে। এক তো গরম লাগছে, তার উপর আমার দম বন্ধ বন্ধ লাগছে। আমি এই আবদ্ধ খাঁচা থেকে মুক্তি হতে তার হাত পা ছোটানোর চেষ্টা করছি। কি ভারী উনি, ভাবা যায়? আমি তো হাঁপিয়ে গেছি। বাহ, উনার হাত পা এগুলো তো শক্ত কেন? মনে হচ্ছে টন টন ইটের বস্তা তুলছি। সব দিক থেকে নিজেকে মুক্ত করছি। উঠে বসলাম, বড় করে একটা দম নিলাম। উফ, কি যন্ত্রণা! এই লোকটি আজ থেকে সারাদিন আমার সাথে রাতে ঘুমাবে, আমাকে সাপের মতো পেঁচিয়ে আবদ্ধ করে রাখবে, আর আমি প্রতিদিন সকাল হলে এরকম অবদ্ধ খাঁচা থেকে নিজেকে মুক্ত করবো। বাহ! বেড থেকে নিচে নামার জন্য পা বাড়াতে হঠাৎ হেঁচকা টান দিয়ে আবারও খাটের উপর শুয়ে পড়লাম, আর সমুদ্র ভাইয়া আমাকে আগের মতো অবদ্ধ করে ফেললো। উফ, সমুদ্র ভাইয়া! উনি সেকেন্ড দশেকও মনে না স্থির ছিল। টুপ করে আমার ঠোঁটগুলো আবদ্ধ করে ফেলল। আমি সকাল সকাল সারপ্রাইজ! ধেৎ, থুড়ি কি সারপ্রাইজ পাবো ভাবতে পারি নাই। মিনিট দুয়েক পর উনি আমাকে ছেড়ে দিল। দুজনই হাঁপিয়ে উঠছি। আমি ভুরু কুঁচকে তাকালাম, বললাম, ছি ছি স্যার, আমাকে বাসি মুখে কিস করলেন কেন? সমুদ্র ভাইয়া আবারও একই কাজ করলেন। কথা নাই বার্তা নাই, হুট করে উনি অ্যাকশন নিচ্ছে। কি সাংঘাতিক পুরুষ! আবারও ছেড়ে দিল। এবার উনি বলল, আমি তোর কোন জন্মের ভাইয়া লাগি? তোর মায়ের পেটের ভাই? তোর আর শাহিনের মতো জন্ম নিচ্ছি নাকি? নাকি মেজো চাচা আরেক বিয়া করছে, সেই ঘর থেকে পয়দা হইছি? ইডিয়েট! জামাইরে ভাইয়া বলে, ইজ্জত পানির জলে ভাসাইয়া দিলি। আপনাকে তো ভাইয়া। সমুদ্র আবারও ভাইয়া বলো, সাহস তো কম নয় তোর। দিব নাকি আরেকটা ডোজ? মাথা মোটা, একবার ভাব। তুই ভাইয়া ডাকলে আমার পোলাপাইন আমারে মামা ডাকবো। আহ, কি যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা! ওই তোর ভাইকে রে আরেকবার যদি ভাইয়া কইছস, সমুদ্র চড়ুইবু, তোর একদিন আর আমার যতদিন লাগে। একবার তো আমি শুধু মিষ্টি মিষ্টি চুমু দিচ্ছি, তারপরও বার চুমুর সাথে টুপ টুপ কামড়ও ফুটিয়ে। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। আর হ্যাঁ, যেখানে সেখানে ভাইয়া বলবি। আমি মানুষজন চিনব না, তাদের সামনে চুমু খাবো, পরে বলতে পারবি না আমি তোর ইজ্জত খাইয়ে ফেলছি। দু হাত দিয়ে ঠোঁট দুটো চেপে ধরলাম, মিনমিন গলায় বললাম, না। মুখে আটকায় রাখলাম। এবার না সত্যি ডোজ দেয়। আপনি আমা- আমাকে বাসি মুখে কিস করলেন কেন? ছি ছি, নতুন জীবনে প্রথম দিনটা বাসি থুথু খেতে হলো। সমুদ্র হাসতে শুরু করলো। তার তার প্রিয়তমার কাণ্ড আর কথা শুনে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বাবু শোন, এটা বাসি না, এটা মিষ্টি, এটা ভালোবাসা। প্রতিদিন সকালে এটা তোর জন্য বরাদ্দ। এটা পেলে তুই শক্তিশালী হয়ে যাবি।
চল না চড়ে আরেকবার যুদ্ধ করি। আমার বংশধরদের তাড়াতাড়ি পৃথিবীতে আনতে হবে তো। আর বংশধর এক দুইজন তো না, এক হালি। আকবর আরেকটু ঝুঁকে একদম কানে ঠোঁট লাগিয়ে, তুই রাজি থাকলে 1 ডজন বংশধর আনবো। আমার একটা ক্রিকেট আর ফুটবল টিম বানাবো। রাতের কাণ্ড এখনো কি কি রিয়াকশন দিতে হয় বুঝে উঠতে পারিনি। এই লোক তো আমার চিন্তা ভাবনার চেয়েও ভয়ঙ্কর। যখন তখন কাছে চলে আসে আর মুখ ফটফট মেশিনের চেয়ে দ্রুত রাসায়নের 108টা মৌল একত্রে মিশ্রিত করলেও সে ভয়ঙ্কর রাসায়নিক বোমা তৈরি হয়, সেটা একমাত্র তার মুখ থেকে যখন তখন ফট। ঘড়ির কাঁটায় 9টার উপরে বাজে। শরীর এত ক্লান্ত লাগছে কেন বুঝে উঠতে পারছি না। কোনোমতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোফায় বসে পড়লাম। আমাকে দেখে মুগ্ধা আপু আর সকিনা খিলখিলে হেসে উঠল। তারা আগে থেকেই সোফায় বসে আছে। এখান থেকে বসে চিল্লিয়ে বলল, মা, আমাকে একটু নাস্তা দাও, খুব খিদে পাইছে। মুনতাহা, চাচি গো, সারারাত যুদ্ধ শেষে বেচারি যুদ্ধে জয়ী হয়ে ফিরছে, খাওয়ান দাও। উফ মুনতাহা আপু, শালি কি কস এডি আগে? তুই সমুদ্র ভাইয়া না না, তার মতো মুখ ফটলা হলে কি করে? সকিনা, ওহে এমপির বউ, সাত সকালে আমনের দেহা পামু ভাবি নাই। তা আপনাগো বাচ্চাদের পড়ালেহার সময় যে যাইতেছে গা, জানেননি? কবে আইব বাচ্চা?